গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস বিপদ। আজ শেষ পর্ব। মিসির আলিকে আজ অনেক ভদ্র দেখাচ্ছে। আগের দিন খোঁচা খোঁচা দাড়ি ছিল, আজ ক্লিন শেভড। ঘরও বেশ গোছানো, বিছানা খবরের কাগজ ছড়ানো নেই, চেয়ারে বই গাদা করে রাখা হয়নি। কেরোসিন কুকারটিও অদৃশ্য। টেবিলে সুন্দর টেবিল ল্যাম্প জ্বলছে। মিসির আলি চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় গভীর মনোযোগে পড়ছেন সরীসৃপ বিষয়ক একটি বই। গত কিছুদিন ধরেই তিনি ক্রমাগত জীবজন্তু সম্পর্কিত বই পড়ে যাচ্ছেন। শুরু করেছিলেন বিড়াল দিয়ে, এখন চলে এসেছেন সরীসৃপে। পড়তে অদ্ভুত লাগে। আগে তার ধারণা ছিল সাপ ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এখন দেখা যাচ্ছে কিছু কিছু সাপ ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। চন্দ্রবোরা এরকম একটা সাপ। দরজার শব্দ হচ্ছে। ভিক্ষার জন্য ভিখিরি এসেছে। মিসির আলিকে দরজা খুলতে হলো না। 16-17 বছরের এক ছেলে ভেতর থেকে বের হয়ে দরজা খুলে দিল এবং কাটা কাটা গলায় বলল, কাম কইরা ভাত খান, বিনা কামে ভাত নাই। এই ছেলেটির নাম মজনু। তাকে ঘরের কাজকর্মের জন্য মাসে 150 টাকা বেতনে রাখা হয়েছে। এই বাড়িতে মজনুর আজ 7ম দিন। 7ম দিনে সে দেখিয়ে দিয়েছে যে সে কাজ জানে। শুধু যে জানে তা না, খুব ভালো জানে। মিসির আলিকে এখন আর বিসমিল্লা হোটেলের ভাত খেতে যেতে হয় না, ঘরেই রান্না হয়। সে রান্নাও অসাধারণ। খাওয়ার ব্যাপারটা যে আনন্দ আছে তা তিনি ভুলেই গিয়েছিলেন। আজ দুপুরে মজনু পাবদা মাছের ঝোল রান্না করেছে টমেটো এবং মটরশুঁটি দিয়ে। সেই রান্না খেয়ে মিসির আলি মজনুর বেতন 150 টাকা থেকে বাড়িয়ে 175 করে দিয়েছেন। মজনু, যে স্যার, চা বানাও তো দেখি। মজনু গম্ভীর গলায় বলল, দুধ, লেবু না আদা, যা ইচ্ছা বানাও। আপনার ঠান্ডা ঠান্ডা লাগছে, আদা চা খান, শরীরের জন্য ভালো। দাও, আদা চা দাও। মজনুর আদা চা খেয়ে মিসির আলির মন ভালো হয়ে গেল। অসাধারণ ব্যাপার। চা যতটুকু গরম হওয়া দরকার ততটুকুই গরম, ঠান্ডাও না, বেশি গরমও না। আদার পরিমাণও যেন মাপা। ঝাঁজ আছে, আবার চায়ের স্বাদ নষ্ট হয়নি। মজনু, যে স্যার, আগে কি কোনো হোটেলে কাজ টাজ করতে? যে না। রান্না বান্না তো চমৎকার শিখলে কিভাবে? মজনু জবাব না দিয়ে ভেতরে চলে গেল। সে রাতের রান্না বসিয়েছে। দুপুরের খাবার সে রাতে দেয় না, রাতে আলাদা রান্না হয়। চায়ে চুমুক দিতে দিতে মিসির আলি ভাবতে লাগলেন, মজনুর বেতন 175 না করে পুরোপুরি 200 করে দেয়াই ভালো। যে কোনোভাবেই হোক এই ছেলেকে আটকে রাখতে হবে। তার নিজের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হয়েছে। বিলেতে থাকাকালীন তিনি প্রফেসর রেনজেনবার্গের সঙ্গে যুগ্ম সম্পাদনায় অ্যাবনর্মাল বিহেভিয়ার ইন ফেস ট্রানজিশন বই লিখেছিলেন। সেই বই এবছর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। প্রকাশক ভালো টাকা দিচ্ছে। প্রথম দফায় তিনি $5000 একটি চেক পেয়েছেন। সেই চেক ভাঙানো হয়েছে। মার্বেল স্টোনের অসম্ভব সুন্দর টেবিল ল্যাম্প এবং একটি ডেক সেট ওই টাকায় কেনা। মিসির আলি এখন রোজই কিছু না কিছু কিনছেন। জিনিসপত্র কেনার ভেতরে যে আনন্দ আছে তাও তিনি জানতেন না। আবার দরজায় কড়া নড়ছে। মিসির আলির মনে পড়ল 450 টাকায় তিনি একটি কলিং বেল কিনেছেন। বেলটা এখনও লাগানো হয়নি। মজনুকে পাঠিয়ে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসতে হবে। রান্না শেষ হলে ওকে পাঠাবেন। মিসির আলি নিজেই দরজা খুললেন। মীরা এবং আফসার সাহেব দাঁড়িয়ে আছেন। আফসার সাহেবের দৃষ্টি উদ্ভ্রান্ত। মনে হয় গত 3-4 দিন দাড়ি কাটেননি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। শরীরও মনে হয় ভেঙে পড়েছে। আসুন, ভেতরে আসুন। দুজন ঘরে ঢুকলেন। মিনা ক্ষীণস্বরে বলল, আপনাকে আবার বিরক্ত করতে এলাম। মিসির আলি বললেন,
আপনাদের আরও আগে আসা উচিত ছিল। আপনারা দেরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে। আফসার সাহেব বসুন। আফসার সাহেব বসলেন। মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সমস্যা মোটেই কমেনি, বরং বেড়েছে। আমি কি ঠিক বলছি? আফসার সাহেব কিছু বললেন না। মীরা বললেন, জি, ঠিক বলেছেন। প্রাথমিকভাবে আপনারা যা বলার আছে বলুন, তারপর আমি কিছু প্রশ্ন করব। আফসার সাহেব কিছুই বললেন না, পাথরের মতো মুখ করে বসে রইলেন। মীরা বলল, গত 2 রাত ধরে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, ভয়াবহ স্বপ্ন। কীরকম স্বপ্ন? সে বিড়াল হয়ে গেছে, ধরে ধরে ইঁদুর খাচ্ছে, এইসব স্বপ্ন। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমার কাছে স্বপ্নটা খুবই ভয়ানক মনে হচ্ছে না। যদি উল্টোটা স্বপ্নে দেখতেন, অর্থাৎ আপনি ইঁদুর এবং বিড়াল আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাহলে ভয়াবহ হতো। আফসার সাহেব কঠিন গলা বললেন, আমি যা দেখেছি তা যথেষ্টই ভয়াবহ। আমার পরিস্থিতিতে আপনি নন বলেই বুঝতে পারছেন না। আমি খুব ভালোই বুঝতে পারছি। পরিবেশ হালকা করার জন্য হাসতে হাসতে কথাগুলো বলেছি। সমস্যা যত বড় হবে তাকে তত সহজভাবে গ্রহণ করা উচিত। আপনি কি তা করেন? হ্যাঁ, করি। একবার ভয়ঙ্কর জটিল একটা সমস্যাকে হাসিমুখে গ্রহণ করেছিলাম। সেই গল্প অনেক দিন বলবো। আজ আপনার সঙ্গে কথা বলি। আমি প্রশ্ন করছি, আপনি প্রশ্নগুলো জবাব দিন। তারও আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছি? মস্তিষ্ক নানান কারণে উত্তেজিত হয়ে আছে। একটা বিষয় নিয়ে ক্রমাগত ভাবছেন, তাই স্বপ্নে দেখেছেন। জেলেদের স্ত্রীরা সবসময় স্বপ্নে দেখে তাদের স্বামীরা নৌকাডুবিতে মারা গেছে। কখনো স্বপ্নে দেখে না তারা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আপনার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। ভালো কথা। ফ্রান্স কাফকার মেটামরফিসিস গল্পটি কি আপনি পড়েছেন? গল্পে একটা মানুষ আস্তে আস্তে কুৎসিত একটা পোকা হয়ে যায়। না, আমি পড়িনি। গল্প উপন্যাস আমি খুব কম পড়ি। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, ভাবার জন্য সময় নেবেন না। ভেবে উত্তর দেবেন এমন প্রশ্নও আমি করব না। বিড়ালের কথা এখনও বুঝতে পারছেন? পারছি। আপনি কি এদের সঙ্গে যোগাযোগ করছেন? না। যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি একবার কথা বলার চেষ্টা করেছি। বিড়াল বুঝতে পারেনি? না। কিন্তু বিড়াল তো আপনার কথা বুঝতে পারে, অন্তত তাদের কথাবার্তা থেকে নিশ্চয় তা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। তাহলে আপনার কথা সে বুঝলো না কেন? জানি না। আপনি নিজেকে বিশ্বাস করেন যে আপনি বিড়ালের কথা বুঝতে পারেন? হ্যাঁ, বিশ্বাস করি। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, না, আপনি বিশ্বাস করেন না। অন্য প্রশ্নগুলোর জবাব আপনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। এই প্রশ্নটির জবাব দিতে বেশ দেরি করেছেন। আপনি যদি পুরোপুরি বিশ্বাস করতেন যে বিড়ালের কথা আপনি বুঝতে পারেন, তাহলে আজ যে মানসিক সমস্যা আপনার হচ্ছে, সে সমস্যা হতো না। আপনি একই সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করছেন এবং করছেন না। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। আমি বিড়ালের কথা বুঝি, তারপর আমার মনে সন্দেহ আছে। কেন আছে? বিড়াল এমন সব কথা বলে যা একটি বিড়াল বলবে বলে আমার মনে হয় না। উদাহরণ দিন। যেমন ধরুন, মা বিড়াল তার বাচ্চাদের জেলি খেতে নিষেধ করছে, কারণ জেলি খেলে দাঁত নষ্ট হবে। কিংবা সে বাচ্চাদের গ্রিন ভেজিটেবল খাওয়াতে চাচ্ছে, কারণ তাতে ভিটামিন আছে। ও, এছাড়া অন্য কোনো কারণ কি ঘটেছে যার জন্য আপনার মনে সন্দেহ হচ্ছে বিড়ালের কথা আসলে বোঝা যায় না? হ্যাঁ, এরকম ব্যাপারও ঘটেছে। আমি ইদানিং রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করি। বেশ কয়েকবার বিড়ালের সঙ্গে দেখা হয়েছে। ওরা ম্যামও করছে, কিন্তু ওদের কথা আমি বুঝতে পারিনি। মিসির আলি বললেন, আপনাদের যদি সময় থাকে আমার সঙ্গে একটা বাড়িতে চলুন। ওদের গোটা 3 বিড়াল আছে। আমি দেখতে চাই ওদের কথা আপনি বুঝতে পারেন কি না। মীরা বললেন, সেটা কি ঠিক হবে? তারা কি নাকি মনে করবেন? তারা কিছুই মনে করবেন না। আমরা কী জন্য যাচ্ছি তাও তাদের বলা হবে না। আফসার সাহেব বললেন, আমার বাসায় চলুন, সেখানে তো বিড়াল আছে। সেই বিড়ালের কথা যে আপনি বুঝতে পারেন তা তো বলছেন। আমি নতুন বিড়াল নিয়ে পরীক্ষা করতে চাই। অবশ্য অস্বস্তি বোধ করলে থাক। না, অস্বস্তি বোধ করছি না, চলুন। মিসির আলি মজনুর কাছে বাড়ি বুঝিয়ে দিয়ে রওনা হলেন।
মজনুর ব্যাপারটা ঠিক পছন্দ হলো না। সে বিরক্ত মুখে বলল, ফিরতে কি দেরি হইব? হ্যাঁ, একটু দেরি হবে। রান্না হয়েছে, ভাত খাইয়ে যান। না, ভাত এখন খাবো না। তুমি একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে কলিং বেল লাগিয়ে নিও। মিসির আলি তার পরিচিত ওই ভদ্রলোকের বাসায় 1 ঘন্টা কাটালেন। তাদের বিড়াল 3টা না 2টা। একটি অতি বৃদ্ধ, নড়াচড়ার শক্তি নেই। অন্যটি টমক্যাট, বেশ উগ্র স্বভাবের। এরা অনেকবারই ম্যাও ম্যাও করল। আফসার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বিড়াল দুটিকে দেখলেন, ওদের কথা শুনলেন, কিন্তু ওরা কী বলছে কিছুই বুঝলেন না। বাড়ি থেকে বের হয়ে মিসির আলি বললেন, আপনার মুখ দেখে মনে হচ্ছে বিড়ালগুলোর কথা কিছুই বুঝতে পারেননি, তাই না? হ্যাঁ, আমি কিছুই বুঝিনি, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আমাদের বাসার বিড়ালটার কথা বুঝি, খুব ভালো বুঝি। মিসির আলি বললেন, আপনি নিজে কি ধরতে পারছেন আপনার কথায় যুক্তি নেই? আপনি একটিমাত্র বিড়ালের কথা বুঝতে পারেন, অন্য কোনো বিড়ালের কথা বুঝতে পারেন না। তা কী করে হয়? জানি না কি করে হয়। মিসির আলি সাহেব, আমি খুব কষ্টে আছি, আপনি আমার কষ্ট দূর করুন। এইভাবে কিছুদিন গেলে আমি পাগল হয়ে যাব। আমার ধারণা ইতিমধ্যে খানিকটা পাগল হয়েছি। আমি আপনার ব্যাপারটা নিয়ে ক্রমাগত ভাবছি। আমি এখনও তেমন কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে বুঝতে পারবো। রহস্য উদ্ধার হবে। কী জন্য মনে হচ্ছে রহস্য উদ্ধার হবে? তেমন কোনো কারণ কি ঘটেছে? না, তেমন কোনো কারণ ঘটেনি, তারপরও মনে হচ্ছে। আমার প্রায়ই এরকম হয়, এক ধরনের ইন্টুইশন কাজ করে। মিসির আলি হেঁটে হেঁটে বাসায় ফিরলেন। বাসার সদর দরজা খোলা। মজনু কলিং বেলও লাগায়নি। মিসির আলি ঘরে ঢুকে বড় ধরনের চমক খেল। তার ঘর খালি। মজনু সব কিছু নিয়ে ভেগে গেছে। ডলার ভাঙিয়ে 7,000 টাকা রেখেছিলেন ফটো অ্যালবামের ভেতর, সে অ্যালবামও নেই। এত ভারী যে মিউজিক সেন্টার, তাও নেই। টেবিল ল্যাম্প, কলিং বেল কিছুই নেই। শীতবস্ত্রের মধ্যে তার একটা ভালো শাল ছিল, সেটিও নিয়ে গেছে। তবে রান্না করে গেছে। টেবিলে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রাখা, পানির গ্লাস, একটা পিরিচে লবণ, কাঁচামরিচ, কাটা শসা। রান্না হয়েছে কই মাছের দো পেঁয়াজি, একটা ভাজা এবং ডাল। মিসির আলি হাত ধুয়ে খেতে বসে গেলেন। প্রতিটা আইটেম অসাধারণ হয়েছে। খেতে খেতে মনে হলো, অতি ভদ্র নিপুণ রাঁধুনি ছেলেটির সন্ধান বের করা খুব কঠিন না। এই ছেলে কোনো বিদেশির বাড়িতে আগে কাজ করত। কথাবার্তায় প্রচুর ইংরেজি শব্দ, তাই বলে দেয়। ইংরেজি শব্দগুলো খাবার দাবার সংক্রান্ত। কাজে ধরে নেওয়া যায় সে বাবুর্চি ছিল। চুরির দায়ে তার চাকরি চলে যায়, কিংবা পুলিশ হয়তো তাকে খুঁজছে। সে সাময়িক আশ্রয় নিতে এসেছিল তার কাছে। ছেলেটি যে বাড়িতে কাজ করত সেই বাড়ি গুলশান এলাকায়। কারণ কথাবার্তায় সে গুলশান মার্কেটের কথা প্রায় বলতো। সে বলেছিল একটা প্রেশার কুকার হলে অনেক রকম রান্না সে রাঁধতে পারবে। গুলশান মার্কেটে প্রেশার কুকার পাওয়া যায়। মজনু এত সব ভারী জিনিস নিজের কাছে রাখবে না। যেহেতু বুদ্ধিমান, সে চেষ্টা করবে অতি দ্রুত জিনিসগুলো বিক্রি করে দিতে। কোথায় বিক্রি করবে? তার পরিচিত জায়গায়, অবশ্যই গুলশান মার্কেটে। কাজেই এখন একটা বেবি ট্যাক্সি নিয়ে তিনি যদি গুলশান মার্কেটে চলে যান, তাহলে মজনুকে পাওয়া যায়। মিসির আলি খাওয়া শেষ করে হাত ধুয়ে বিছানায় এসে বসলেন। বিস্মিত হয়ে দেখলেন তার বালিশের কাছে একটা পিরিচে 2টা খিলি পান, একটা সিগারেট এবং ম্যাচ রাখা। তিনি পান মুখে দিয়ে সিগারেট ধরালেন এবং মজনুকে ক্ষমা করে দিলেন। এবং প্রায় সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো তিনি আফসার সাহেবের রহস্যভেদের কাছাকাছি চলে গেছেন। কিছু জিনিস এখনও জট পেকে আছে, তবে তা হয়তো খুলে ফেলা যাবে। কয়েকটা ছোটোখাটো ব্যাপার পরীক্ষা করে দেখতে হবে, আরও কয়েকটা দিন লাগবে। বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে ইচ্ছে করছে। মিউজিক সেন্টারটা খুব শখ করে কিনেছিলেন। একটা গানও শোনা হলো না, মন খারাপ লাগছে। মন খারাপ ভাব কাটানোর জন্যই আবার সরীসৃপের বইটা হাতে নিলেন। ভয়ঙ্কর বিষধর এবং একই সঙ্গে অপরূপ সুন্দর সাপের নাম ল্যাকেসিস মিউটা। এই ল্যাটিন নামের বঙ্গানুবাদ হলো নিঃশব্দ নিয়তি। বাহ, কি সুন্দর নাম! মানুষ যেমন এসেছে বাদর থেকে, পাখিরা এসেছে সরীসৃপ থেকে।
পাখিদের আদি পিতামাতা হচ্ছে সরীসৃপ। ভাবতেও যেন কেমন লাগে। মিসির আলি বইয়ের পাতা উল্টে যাচ্ছেন। তার মন খারাপ ভাব কেটে গেছে। গান শুনতে ইচ্ছে করছে। গানের কথা মনে পড়তেই আবার খানিকটা মন খারাপ হলো। পূর্ব দামের একটা লং প্লেয়িং রেকর্ড কিনে এনেছিলেন। রেকর্ডটা পড়ে আছে, শোনা হয়নি। এই মুহূর্তে তা শুনতে ইচ্ছে করছে। আজ শ্রাবণের পূর্ণিমাতে পূর্ব দামেই গানটি কেমন গেয়েছেন কে জানে। আফসার সাহেব গত দুদিন ধরে নিজের ঘর থেকে বের হচ্ছেন না। ঘরের সব কটা দরজা জানালা বন্ধ, পর্দা ফেলা। দিনের বেলাতেও ঘর অন্ধকার হয়ে আছে। তিনি খাবার খেতে খাবার টেবিলেও যাচ্ছেন না। খাবার নিয়ে মীরা তার ঘরে যাচ্ছেন। আফসার সাহেব ঠিকমতো খাচ্ছেনও না। অল্প কিছু মুখে দিয়েই বলছেন খিদে নেই। মীরা বিরাট বিপদে পড়েছেন। কি করবে বুঝতে পারছেন না। বাচ্চাসহ বিড়ালটাকে বস্তায় ভরে আবার ফেলে দিয়ে আসা হয়েছে। এবার কাছে কোথাও না, গাড়ি করে একেবারে জয়দেবপুরে। মীরা অবশ্য আফসার সাহেবকে বলেছেন বিড়ালগুলো বাসার বাইরে রাখা হয়েছে। মীরা ভেবেছিলেন এটা শুনে আফসার সাহেব রেগে যেতে পারেন। খুবই আশ্চর্য ব্যাপার, রাগেননি, বরং এই প্রসঙ্গে কোনো কথাও বলেননি। মনে হয় বস্তায় ভরে ফেলে দিয়ে আসার ব্যাপারটা তিনি আন্দাজও করেছেন। আত্মীয় স্বজনরা ক্রমাগত আসছে। কেউ দিনের মধ্যে 2-3 বার আসছে। মীরার বেশিরভাগ সময় এবং শক্তি ব্যয় হচ্ছে যেন তারা আফসার সাহেবের সঙ্গে দেখা করতে না পারেন। আত্মীয় স্বজনরা খুব বিরক্ত হচ্ছেন, কেউ কেউ রাগও করছেন। আফসার সাহেবের এক মামা কঠিন গলায় মীরাকে বললেন, তুমি ওকে লুকিয়ে রাখলে তো লাভ হবে না, ওর চিকিৎসাও প্রয়োজন। চিকিৎসা হচ্ছে, আপনি তো চিকিৎসক না। আপনি যাবেন, ওসব কথা মনে করে দিবেন। আমি চাই না সে বিড়াল নিয়ে ভাবুক। আমি তো বিড়াল নিয়ে কথা বলবো এরকম তো বলিনি। আমি বিড়াল নিয়ে যে কথা বলবো তা তোমাকে কে বলল? আপনি কী নিয়ে কথা বলবেন? কথা বলার বিষয়ের কি অভাব আছে? আমি পলিটিক্স নিয়ে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে কথা বলবো। এতে ওর উপকার হবে। পুরো ব্যাপারটা বলে থাকতে পারবে। ঘরে তালা বন্ধ করে রাখলে তো সমস্যার সমাধান না। মীরা তাকে ঘরে ঢুকতে দিয়েছেন। তিনি চেয়ারে বসতে বসতে প্রথম যে কথাটা বলেছেন তা হচ্ছে, আচ্ছা বাবা, বিড়ালের সঙ্গে কি কি কথা তোমার হয়েছে গুছিয়ে বলো, কিছু বাদ দেবে না, দরকার আছে। শুধু যে আত্মীয়রা আসছে তা না, আত্মীয়দের আত্মীয় তাদের আত্মীয়, মুখ চেনা মানুষ, পাড়ার মানুষ, পাড়ার মানুষদের পরিচিত মানুষ। টেলিফোন সারাক্ষণই বাজছে। মীরা টেলিফোন ধরেন। এমন সব কথাবার্তা তিনি শোনেন যে চোখে সত্যি পানি চলে আসে। পত্রিকা অফিস থেকেও টেলিফোন এলো। সাপ্তাহিক চক্রবাগের প্রতিবেদক টেলিফোন করেছেন। মীরা টেলিফোন ধরলেন। আপনি কি আফসার সাহেবের স্ত্রী? জি, আমি সাপ্তাহিক চক্রবাগ থেকে বলছি। কি ব্যাপার বলুন? আমরা খবর পেয়েছি আপনাদের বাড়িতে একজন মানুষ বিড়ালে রূপান্তরিত হয়েছে। তার সারা গায়ে সাদা লোম বেরিয়েছে, লেজ গজিয়ে গেছে। কথাটা কি সত্যি? আপনার কি ধারণা এরকম খবর সত্যি হতে পারে? জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা তো ঘটিয়ে থাকে। ঘটলেও আমাদের এখানে ঘটেনি। যদি না ঘটে তাহলে এরকম একটা গুজব কী করে রটলো? আমি জানি না কি করে রটলো। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরাম্যান নিয়ে আসছি। আপনার এবং যার সম্পর্কে এই গুজব রটেছে তার একটা ইন্টারভিউ নিতে চাই। কেন? গুজবের উপর একটা নিউজ করব। মীরা টেলিফোন নামিয়ে রেখে খানিকক্ষণ কাঁদলেন। সবচেয়ে ভালো হতো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়া। তা সম্ভব হচ্ছে না। আফসার সাহেব বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নন। তাকে এখান থেকে সরাতে হলে জোর করে সরাতে হবে। মীরার ডাক্তার ভাই সার্বক্ষণিকভাবে বাড়িতে আছে। সে আফসার সাহেবের সঙ্গে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। আফসার সাহেব কড়া চোখে তাকিয়েছেন, কোনো জবাব দেননি। মীরার কথাবার্তার জবাব দেওয়াও তিনি ইদানিং বন্ধ করে দিয়েছেন। শুধু রুমি সুমি কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়।
রুমি সুমি বাবার ঘরের দরজা টোকা দিয়ে বলল, বাবা আসবো? আফসার সাহেব বললেন, আয়। রুমি ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। কেমন আছো বাবা? ভালো আছি। তোমার কেমন বিশ্রী দেখাচ্ছে কেন? দাড়ি গোফ কামাচ্ছি না, কাজেই বিশ্রী দেখাচ্ছে। কামাচ্ছ না কেন বাবা? ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? জানি না, কেমন সব এলোমেলো হয়ে গেছে। বাবা আমি কি তোমার পাশে বসবো? বসো। রুমি ভয়ে ভয়ে বসলো, বাবার হাতের উপর হাত রাখলো। বাবা। কি মা? সবাই বলছে তুমি নাকি বিড়াল হয়ে গেছো। তুমি কি বিড়াল হয়েছো? না মা। তাহলে সবাই এরকম মিথ্যা কথা বলছে কেন? তা তো জানি না। তোমার চোখ লাল কেন? ঘুম হচ্ছে না, এর জন্য চোখ লাল। ঘুম হচ্ছে না কেন বাবা? ঘুমোলেই দুঃস্বপ্ন দেখি, এজন্য ঘুমোতে ইচ্ছে করে না, ঘুমও আসে না। তুমি কি পাগল হয়ে গেছো? এখনও হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাব বলে মনে হচ্ছে। না হবে না। মামা তোমার জন্য খুব বড় বড় ডাক্তার এনেছেন, তারা তোমার চিকিৎসা করবেন। চিকিৎসা করে আমার কিছুই করতে পারবে না, কারণ আমার কোনো অসুখ হয়নি। তুমি কি আপনা আপনি সেরে উঠবে? তাও তো জানি না মা। মহসিন বেশ কজন ডাক্তার এনেছেন। ডাক্তাররা নানাভাবে আফসার সাহেবকে পরীক্ষা করেছেন, তেমন কিছুই পাননি। প্রেশার স্বাভাবিকের চেয়ে একটু বেশি, সেটা তেমন কিছু না। আচার আচরণেও তেমন কোনো অস্বাভাবিকতা নেই। ঘুম খুব কম হলে রিফ্লেক্স অ্যাকশন হয়ে যায়, তা হয়েছে, এর বেশি কিছু না। ডাক্তারদের সবারই ধারণা ভালো মতো রেস্ট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহসিন মীরাকে বলল, যে করেই হোক এ বাড়ি থেকে দুলাভাইকে বের করতে হবে। এখানে থাকলে তার রেস্ট হবে না। মাছির মতো লোকজন ভন 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 করছে। মীরা বলল, আমি বললে কিছু হবে না, আমি অনেক বলেছি। মুখে বললে যদি না হয় তাকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে হবে। বাড়ির আবহাওয়া যা, তাতে কোনো সুস্থ লোকও থাকতে পারে না, সুস্থ লোকও পাগল হয়ে যাবে। মহসিন খুব ভুল বলেনি। বাড়ির সামনে একদল দুষ্টু ছেলে জটলা পাকাচ্ছে। তারা মাঝে মাঝে বিড়ালের মতো ম্যামাও করে চিৎকার করছে। মানুষ মাঝে মাঝে খুব হৃদয়হীনের মতো আচরণ করে। আপা তুমি প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখো, আমি রাত 10টার পর মাইক্রোবাস নিয়ে আসব। এর মধ্যে একটা ফ্ল্যাট বাড়ি ঠিক করে রাখবো, তোমাদের সেখানে নিয়ে তুলব। আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না তোমরা কোথায় আছো। আমি আমার স্ত্রীকে পর্যন্ত বলবো না। কিন্তু তো দুলাভাই, সে তো রাজি হবে না। আমি রাজি করাচ্ছি। মহসিন শোবার ঘরে দরজায় টোকা দিয়ে বলল, আসবো দুলাভাই? না। মহসিন দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আফসার সাহেব বললেন, আমি তো নিষেধ করছিলাম ভিতরে আসতে। ইমার্জেন্সির সময় বাধা নিষেধ কাজে লাগে না, এখন হচ্ছে সুপার ইমার্জেন্সি। দুলাভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে পছন্দ করি। আপনি অতি সৎ, শাস্ত্রনীতি অক্ষর অক্ষরে মেনে চলা একজন মানুষ। আপনি হয়তো বুঝতে পারছেন না যে এখন আপনার চরম দুঃসময় যাচ্ছে। এরকম কিছুদিন চললে আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে বাসা ছেড়ে গোপন কোনো জায়গায় যেতে হবে। আমি তো কোনো অপরাধ করিনি যে পালিয়ে থাকব। আপনার যুক্তি 100 ভাগ সত্যি, আপনি কোনো অপরাধ করেননি। আমাদের এই সমাজটা এমন যে বেশিরভাগই শাস্তি আমাদের বিনা অপরাধে পেতে হয়। এখানে শুধু যে আপনি একা শাস্তি পাচ্ছেন তাই না, আপনার মেয়ে দুটোও শাস্তি পাচ্ছে। ওরা স্কুলে যেতে পারছে না, বাইরে গিয়ে খেলতে পারছে না, মুখ কালো করে ঘুরছে এবং কাঁদছে। ওদেরকে এই ঝামেলা থেকে মুক্তি করার জন্য হলেও বাড়ি ছাড়তে আপনার রাজি হওয়া উচিত। ভেবে দেখি। হ্যাঁ ভেবে দেখুন, আমি খুব আর ভালো করে ভাবুন। বাড়ি ছাড়ার পক্ষে আরেকটি বড় যুক্তি আপনাকে দিচ্ছি। আপনার চাকরি নেই, এত বড় বাড়িতে আপনি এখন আর থাকতে পারবেন না, ছোট বাড়ি নিতে হবে। আমি তেমনি ছোটোখাটো একটা বাড়ি আপনার জন্য দেখব। আফসার সাহেব চুপ করে রইলেন। মহসিন বলল, আমি এখন চলে যাচ্ছি, রাত 10টায় এসে সবাইকে নিয়ে যাব। দ্বিতীয় কোনো কথা শুনবো না, যদি আপত্তি করেন জোর করে নিয়ে যাব। রাত 10টায় মহসিন মাইক্রোবাস নিয়ে এলো। আফসার সাহেব নিঃশব্দে গাড়িতে গিয়ে বসলেন, কোনো আপত্তি করলেন না। তারা গিয়ে উঠলেন
গ্যান্ডারিয়ার এক ফ্ল্যাট বাড়িতে। মহসিন করিতকর্মা লোক, কিছু আসবাবপত্র এনে বাড়িতে আগেই সাজিয়ে রেখেছে। 11-12 বছরের একটা কাজের মেয়ে ঘর ঝাড় দিচ্ছে। নতুন বাসা খুব ছোট না, 3টে রুম। বারান্দাটা ছোট হলেও শোবার ঘরটা বেশ বড়, অনেক উঁচু ছাদ, খোলামেলা ভাব আছে। দুলাভাই, আপনার বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবারে সবচেয়ে বড় সুবিধা কি জানেন? না। এবারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাতাস। দক্ষিণ দুয়ারি বাড়ি, শীতকাল বলে টের পাচ্ছেন না, গরমকাল আসুক দেখবেন হু হু করে বাড়িতে হাওয়া খেলবে। আমার এক বন্ধু আগে এই বাড়িতে থাকতো, তার কাছে শুনেছি। আফসার সাহেব তেমন কোনো উৎসাহ দেখালেন না, আবার অনুৎসাহ দেখালেন না। মহসিন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছিল, রাতে তাই খাওয়া হলো। আফসার সাহেব অনেক দিন পর ভালো মতো খাওয়া দাওয়া করলেন। মহসিন মীরাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, আপা, এই বাড়ির আসল সুবিধা হচ্ছে 3তলা ফ্ল্যাটের কোনো ফ্ল্যাটে বিড়াল নেই। তোমার ওই বিড়ালও পথ খুঁজে খুঁজে এ বাড়ি আসতে পারবে না, বুঝতে পারছো? পারছি। এখন তোমাকে যা করতে বলছি তা হচ্ছে দুলাভাইকে ভালো মতো ঘুমানোর সুযোগ করে দেওয়া। ঠিকমতো ঘুমালেই নার্ভ শান্ত হয়ে যাবে। নার্ভ শান্ত হলেই সব সমস্যার সমাধান হবে। মীরা বললেন, আজ রাতটা তুই থেকে জানা মহসিন, নতুন জায়গায় ভয় ভয় লাগছে। আমি থাকবো, দুলাভাইকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমার। আজ রাত নিয়ে তুমি চিন্তা করবে না। মহসিন শোবার ঘরে গিয়ে বসলেন। আফসার সাহেব চুপচাপ সিগারেট টানছেন। তাকে কেমন যেন অস্থির মনে হচ্ছে না। রুমি সুমি তার পাশেই কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। মহসিন বলল, 2টা ফিজিয়াম খেয়ে আজ সারা রাত আপনি মরার মতো ঘুমাবেন, বুঝতে পারছেন? আফসার সাহেব বললেন, ওষুধ খেয়ে কোনো লাভ নেই, ঘুম আসবে না। ঘুমোলেই দুঃস্বপ্ন দেখব, এই টেনশন আমার ঘুম আসে না। আজ টেনশন করতে হবে না, আমি সারা রাত আপনার বিছানা পাশে জেগে বসে থাকবো। যখনই আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন আমি আপনাকে ডেকে তুলব। বুঝবে কী করে আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে, একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে আরইএম। যখনই দেখব আপনার চোখের পাতা কাঁপছে আমি আপনাকে ডেকে তুলব। আমার উপর আপনি বিশ্বাস রাখুন, আমি আপনার খাটের পাশে একটা চেয়ার টেনে বসবো। মহসিন আসলেই তাই করলো। আফসার সাহেব ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেলেন। আশ্চর্য ব্যাপার, মাথার বালিশে ছোঁয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন এবং চমৎকার একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন তিনি ঘুমোচ্ছিলেন। ঘুম ভাঙলে তিনি চোখ মেলেন, লক্ষ্য করলেন তিনি একটা বেতের ভাঙা সুটকেসের ভেতর শুয়ে আছেন। তার শীত লাগছে, বেশ শীত লাগছে। খাবারের সন্ধানে যাওয়া উচিত। নানান রকম খাবারের ঘ্রাণ পাচ্ছেন। একটা পাউরুটির টুকরা ঘ্রাণ আসছে। পাউরুটিতে মাখন লাগানো, মাখনের ঘ্রাণও পাওয়া যাচ্ছে। বেশ কিছু পিঁপড়া পাউরুটিতে আছে, তিনি পিঁপড়ারও ঘ্রাণ পাচ্ছেন। কোথায় যেন চা ফেলে দিয়েছে, সে চা শুকিয়ে মেঝেতে সরের মতো পড়েছে, তারও গন্ধ নাকে আসছে। মেঝের ওই অংশ চেটে দেখা যেতে পারে। রান্নাঘরের ডাস্টবিনেও কিছু ভাত আছে, তবে ভাত নষ্ট হয়ে গেছে, টক গন্ধ আসছে। তার গন্ধ পাচ্ছেন, তিনি হাই তুললেন। কোনো কোনো খাবার খাবেন তা গুছিয়ে নিলেন। এইবার ইঁদুরের গন্ধ পাওয়া যাচ্ছে। একটা মা ইঁদুর বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে। শুধু গন্ধ দিয়ে তিনি প্রতিটি ইঁদুরকে আলাদা আলাদা করে চিনতে পারছেন। মাটা ভয়ঙ্কর বদ, একে মারার চেষ্টা করবেন না, থাক, ছোট ছোট বাচ্চা আছে, কি দরকার। খিদেও চলে গেছে, ঘুম পাচ্ছে। তিনি আবার বেতে সুটকেসের ভিতর ঢুকে পড়লেন। স্বপ্নের মধ্যেই আবার ঘুম এসে গেল। ঘুম ভাঙল রাত 3টায়। আফসার সাহেব বিছানায় উঠে বসলেন। বিস্মিত হয়ে দেখলেন মহসিন চেয়ারের হাতলে মাথা রেখে অকাতরে ঘুমাচ্ছেন, তার নাকও ডাকছে। আফসার সাহেব সাবধানে বিছানা থেকে নামলেন, বারান্দায় এসে দাঁড়ালেন। অবাক হয়ে লক্ষ্য করলেন বারান্দার শেষ প্রান্তে বিড়াল একটা মাত্র বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। আফসার সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলেন, আর ঠিক তখন বিড়ালের কথা শুনতে পারলেন। মা, দেখো, উনি বারান্দায় এসে দাঁড়িয়েছেন। দেখছি। আমরা যে বাসা খুঁজে খুঁজে এখানে চলে এসেছি তা দেখে উনি কি খুশি হয়েছেন? না। আমার ভাইটা যে মারা গেছে তা কি তিনি বুঝতে পারছেন মা? মানুষ অসম্ভব বুদ্ধিমান। আমরা দুজন মাত্র এসেছি,
তাই দেখে তো বোঝা উচিত। আমাদের মনে যে খুব কষ্ট, তা কি উনি বুঝছেন মা? না, পশুদের কষ্ট মানুষ কখনো বোঝে না। এখন তারা কি আমাদের আবার বস্তায় ভরে ফেলে দেবে? দিতে পারে, আবার নাও দিতে পারে। যখন দেখবে আমরা তো কষ্ট করে পুরানো বাসায় গিয়েছি, সেখানে তাদের না পেয়ে গন্ধ শুকে শুকে এই জায়গায় এসেছি, তখন অবাক হয়ে আমাদের রাখতেও পারে। খিদে পেয়েছে মা, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়লে খিদে লাগবে না। মা, কি? ভাইটার জন্য খুব কষ্ট হচ্ছে মা, কাঁদতে ইচ্ছে করছে। কাঁদতে ইচ্ছে হলে কাঁদো। আফসার সাহেব শুনলেন বিড়ালের বাচ্চাটা কাঁদছে। এই কান্না অবিকল মানব শিশুর কান্নার মতো। আফসার সাহেবের চোখে পানি এসে গেল। মিসির আলি বড় একটা খাতায় বিড়ালের ব্যাপারটা লিখেছেন। খাতাটা তিনি আফসার সাহেবের বাসায় নিয়ে যাবেন। যাবার আগে লেখাটা আরেকবার দেখে নিচ্ছেন। মিসির আলি লিখেছেন, 1, আফসার সাহেব একজন বুদ্ধিমান মানুষ, তবে গম্ভীর প্রকৃতির। ঠাট্টা তামাশা পছন্দ করেন না, সব কিছু খুব সিরিয়াসলিভাবে নেন। কাজে তিনি যখন বলেন বিড়ালের কথা বুঝতে পারছেন, তখন ধরে নেয় স্বাভাবিক যে তিনি ঠাট্টা তামাশা করছেন না। একজন বুদ্ধিমান মানুষ কোনো কারণ ছাড়া হঠাৎ বলা শুরু করবেন না যে তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। এটা বলায় তার কোনো লাভ হচ্ছে না, বরং সামাজিকভাবে তিনি হাসির পাত্রে পরিণত হচ্ছেন। আমিও ধরেই নিচ্ছি তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। এটা ধরে নিয়ে অন্য যুক্তিগুলি পরীক্ষা করছি। 2, ক্যাসেট প্লেয়ারে বিড়ালের কথা টেপ করা ছিল, তাকে শোনানো হলো, তিনি কিছু বুঝতে পারলেন না। এতে 2টি জিনিস প্রমাণিত হচ্ছে। 1, তিনি সত্য কথা বলছেন, মিথ্যা করে বলতে পারতেন যে কথা বুঝতে পারছেন। মিথ্যা বললেও আমাদের ধরার কোনো ক্ষমতা ছিল না। 2, বিড়াল হয়তো টেলিপ্যাথি নিয়ে কথা বলে। যদি তার কথা হয় টেলিপ্যাথিক, তবে ক্যাসেট প্লেয়ারে ধরে রাখা বিড়ালের কথা হবে অর্থহীন। টেলিপ্যাথিক কথা বলার সম্ভাবনাই বেশি, কারণ বিড়ালের ভোকাল কর্ড মিয়াও ছাড়া অন্য কোনো শব্দ করতে পারে না। একটিমাত্র শব্দ দীর্ঘ বাক্য তৈরি করা বা কথোপকথনে চালানো অসম্ভব। 3, আফসার সাহেব রাস্তায় হাঁটার সময় কিছু বিড়াল দেখতে পেতেন। তিনি তাদের কথা বুঝতে পারেননি। বিড়ালের কথা যদি টেলিপ্যাথিক হয়, তাহলে তাদের কথাও বোঝা উচিত ছিল। আফসার সাহেবকে আমি একটি বাসায় নিয়ে গিয়েছিলাম, তাদের 2টি বিড়াল ছিল। আফসার সাহেব সেই 2টি বিড়ালের কথাও শুনতে পাননি। তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে, আমরা যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে ফিরে গিয়েছি। এক কথায় আমরা এখন সহজ সিদ্ধান্তে চলে আসতে পারি, আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন না, তিনি মন গড়া কথা বলছেন। কিন্তু ইচ্ছে করলে এই সহজ সিদ্ধান্ত আমরা নাও যেতে পারি। আমার সিদ্ধান্ত এরকম, আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন, তবে সেই বিড়ালকে হতে হবে মা বিড়াল এবং তার কিছু বাচ্চা থাকতে হবে। মা বিড়াল বাচ্চাদের ট্রেনিং দেবার জন্য ক্রমাগত নানান ধরনের জিনিস শেখাবে। সেই শেখানোর ব্যাপারটা সে করবে টেলিপ্যাথিক্যালি। বাচ্চারাও একইভাবে মার সঙ্গে যোগাযোগ করবে। শিক্ষার প্রাথমিক অংশ শেষ হবার পরপর বিড়ালদের এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আফসার সাহেবের মস্তিষ্কের একটি অংশ কোনো এক বিচিত্র কারণে বিড়ালের টেলিপ্যাথিক কথোপকথন ধরতে পারছে। আমার ধারণা ছোট ছোট শিশু আছে এমন যে কোনো বিড়ালের কথাই বুঝতে পারবেন। এই অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে মানুষের পরিচয় নেই বলেই মানুষ এই ক্ষমতা দেখবে ভয়ে এবং বিস্ময়ে। মানুষ এটা সহজে গ্রহণ করতে পারবে না। শেষটায় এই ক্ষমতা আফসার সাহেবকে ক্ষতিগ্রস্ত করবে। মানুষ কখনই অস্বাভাবিক কিছু সহজভাবে গ্রহণ করতে পারে না। কোনো মানুষ যদি কপালে তৃতীয় একটি চোখ নিয়ে জন্মায়, তাহলে আমাদের সমাজ তাকে ডাস্টবিনে ছুঁড়ে দেবে। তৃতীয় চোখের জন্য সে মানুষটিকে কঠিন মূল্য দিতে হবে। যদিও সে তৃতীয় চোখের কারণে মানুষটির পর্যবেক্ষণ ক্ষমতা বেড়েছে, তার লাভই হয়েছে, কিন্তু আমাদের সমাজ ব্যাপারটা সেভাবে দেখবে না। মানুষকে উদার ভাবা হলেও মানুষ মোটেও উদার নয়। সে সবসময় দেখে তার গোষ্ঠী স্বার্থ। কাজী আফসার সাহেবের সামনে খুব খারাপ দিন।
মিসির আলি অনেক খুঁজে আফসার সাহেবের বাসায় এসেছেন। বাসা থমথম করছে, কোনো সাড়া শব্দ নেই। বাড়িতে পা দিয়ে তার মনে হলো অশুভ কিছু যেন এই বাড়িতে ছায়া ফেলে আছে। ভয়াবহ কিছু ঘটে গেছে। কনিক বেল টিপতে মীরা এসে দরজা খুললেন। তিনি এমনভাবে তাকালেন যেন মিসির আলিকে চিনতে পারছেন না। মীরার চোখ লাল, হয়তো কাঁদছিলেন। কেমন আছেন? মীরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভালো নেই। ভেতরে আসবো? আসুন। আফসার সাহেব কোথায়? মীরা চুপ করে রইলেন। মিসির আলি বললেন, আমি বুঝতে পারছি বড় রকমের কোনো ঘটনা ঘটেছে। আপনি দয়া করে ব্যাপারটা কি বলবেন? মীরা চাপা গলায় বলল, আমাদের ওই বিড়ালটা একটা বাচ্চা নিয়ে খুঁজে খুঁজে এই বাড়িতে চলে এসেছিল। কি করে গ্যান্ডেরিয়ার এই বাড়ি খুঁজে পেল আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা তার বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। সুমির আব্বা একগাদা খাবার খেতে দিয়েছে। আমার প্রচণ্ড রাগ হলো। রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম। আমাদের সমস্ত যন্ত্রণা মূলে এই বিড়াল। আমার মনে হলো এদের শেষ করতে পারলে আমাদের মুক্তি। তখন আমি খুব একটা খারাপ কাজ করলাম। কি করলেন? খুব নোংরা, খুব কুৎসিত একটা কাজ। বলতে গিয়েও আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরের চুলায় চায়ের পানি ফুটছিল। আমি সেই ফুটন্ত পানি এনে এদের গায়ে ঢেলে দিলাম। এত বড় অন্যায় যে আমি করতে পারি তা কখনো কল্পনা করিনি, কিন্তু করেছি। নিজের হাতে ফুটন্ত পানি ঢেলে দিয়েছি। তারপর পানি ঢালার পরে মনে হলো আমি এ কী করলাম। তখন আমি নিজে এদের নিয়ে হাসপাতালে ছুটে গেছি। হাসপাতালে নিয়ে যাবার পরপরই দুটো বিড়ালই মারা যায়। আফসার সাহেব কোথায়? উনি ঘটনাটা কিভাবে নিয়েছেন? আমার মনে হয় সহজভাবেই নিয়েছেন। বাসায় ফিরে আমি খুব কান্নাকাটি করছিলাম। উনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন। আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো। ঘটনাটা কবে ঘটেছে? গতকাল। মীরা চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তিনি নিজেকে সামলাতে পারছেন না। রুমি সুমি দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। তাদের মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। আফসার সাহেব কোথায়? ও গিয়েছে ট্রেনের টিকিট কাটতে। সবাইকে নিয়ে এসে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যেতে চায়। সেটা ভালো, যান ঘুরে আসুন। মিসির আলি উঠে দাঁড়ালেন। তার কাছে মনে হচ্ছে এই পরিবারটি এখন সামলে উঠতে পারবে। বড় ধরনের দুর্ঘটনা এখন এদের কাছাকাছি নিয়ে আসবে। তাছাড়া যেহেতু বিড়াল দুটিও এখন নেই, এটাও এক ধরনের মুক্তি। মিসির আলি বললেন, আমি আজ যাই। আপনারা বাইরে থেকে ঘুরে আসুন, তারপর একদিন এসে চা খেয়ে যাব। মীরা চোখ মুছতে মুছতে নিচু গলায় বলল, আপনাকে একটা ব্যাপার বলতে চাচ্ছি। আমি যখন বিড়াল দুটোকে নিয়ে রিক্সা করে হাসপাতালে যাচ্ছি, তখন হঠাৎ স্পষ্ট শুনলাম মা বিড়ালটা বলছে, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার বাচ্চাটাকে বাঁচান। এই বেচারা সুন্দর পৃথিবীর কিছুই দেখলো না। আমি স্পষ্ট কথাগুলো শুনলাম, যেন বিড়ালটা আমার মাথার ভিতর ঢুকে আমাকে কথাগুলো বলল। এরকম কেন শুনলাম বলুন তো? মিসির আলি কখনো মিথ্যা বললেন না। আজ বললেন, কোমল গলায় বললেন, এটি আপনার কল্পনা। অপরাধবোধে কাতর হয়েছিলেন বলেই কল্পনায় শুনেছেন। বিড়াল কি আর কথা বলতে পারে? মীরা বললেন, আমারও তাই ধারণা। বলতে বলতে মীরা আবার চোখ মুছলেন। মিসির আলি বাসার দিকে ফিরে চলেছেন। শীতের সন্ধ্যা, আকাশ লাল হয়ে আছে। আকাশের লাল আলোয় কি অপূর্ব নাই দেখাচ্ছে শহরটাকে। হাঁটতে হাঁটতে তার মনে হলো, প্রকৃতি এত সুন্দর করে নিজেকে শুধু মানুষের জন্যই সাজায় না, তার সমস্ত জীবজগতের জন্যই সাজায়। মানুষ মনে করে শুধু তার জন্যই বুঝি সাজিয়েছে। পাখি মনে করে তার জন্যে। বারান্দায় বসে থাকা মা বিড়াল মনে করে তাদের জন্যে। সে হয়তো তার শিশুটিকে ডেকে বলে, মা দেখো দেখো, কি সুন্দর, কি সুন্দর। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস বিপদ। আজ শেষ পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।